নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। নতুন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বদল। প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বদল আনলো এআইসিসি। শনিবার কেসি বেণুগোপাল সই করা বিজ্ঞপ্তি প্রকাশ। প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সরানো হলো অধীর চৌধুরীকে। লোকসভা নির্বাচনে নিজের গড়ে হেরে যান অধীর চৌধুরী। তারপরে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে এবার বদল। অবশেষে সেই জল্পনায় কিন্তু সত্যি হলো। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বদল আনলো এআইসিসি। সরানো হলো অধীর চৌধুরীকে। নতুন সভাপতি শুভঙ্কর সরকার। বেশ কিছুদিন ধরেই অধীর এবং কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে দূরত্বের চর্চা চলছিল এবং লোকসভা নির্বাচনে আমরা দেখেছি নিজের গড় হাতছাড়া হয় অধীর চৌধুরীর। এবং তার পরবর্তীকালেও কিন্তু আমরা দেখেছি যে জাতীয় কংগ্রেসের সঙ্গে অধীর চৌধুরীর কিন্তু একটা দূরত্ব বাড়ছিল এবং অবশেষে সেই জল্পনায় কিন্তু সত্যি হলো। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বদল আনলো এআইসিসি। সরানো হলো অধীর চৌধুরীকে। নতুন সভাপতি শুভঙ্কর সরকার। শুভঙ্কর সরকারের প্রতি আস্থা রাখলো দল। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বদল আনলো এআইসিসি এবং সরানো হলো অধীর চৌধুরীকে। নতুন সভাপতি শুভঙ্কর সরকার। এবং বেশ কিছুদিন ধরেই আমরা দেখেছি যে অধীর চৌধুরী এবং কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে দূরত্বের চর্চা চলছিল। অন্যদিকে লোকসভা নির্বাচনে নিজের গড়ে কিন্তু হেরে যান অধীর চৌধুরী এবং তারপরে কিন্তু বিতর্কে উঠেছিল যে মমতা বিরোধী হওয়ার কারণেই এই পরিণতি কংগ্রেসের। এবং অবশেষে সেই জল্পনায় সত্যি হলো। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বদল আনলো এআইসিসি এবং নতুন সভাপতি করা হয়েছে শুভঙ্কর সরকারকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়া দি, কোন কোন কারণে শুভঙ্কর সরকারের প্রতি এতটা আস্থা রাখলো দল? দেখো জুহিতা, যদি আমরা দেখেছি এই যে রদবদল, এই রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যার একটা বার্তা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। দেখেছি যে লোকসভা নির্বাচনের আগে থেকেই অধীর রঞ্জন চৌধুরী, যিনি কট্টর মমতা বিরোধী, তার সঙ্গে কংগ্রেসের যে কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে যখন থেকে এই ইন্ডিয়া জোটের চলতে পাকানো শুরু হয়, সেই সময় থেকে তাদের মধ্যে যে এই প্রশ্নে, তৃণমূলের সঙ্গে জোট প্রশ্নে যে তাদের মতানৈক্য ছিল, সেটা বারবারই তার ইঙ্গিত উঠে আসছিল। এমনকি আমরা দেখেছি যে যখন রাহুল গান্ধী ন্যায়যাত্রা করছেন এখানে, যখন এখানে ন্যায়যাত্রা চলাকালীন অধীর রঞ্জন চৌধুরী তিনি মোহাম্মদ সেলিমের সঙ্গে দেখা করছেন, তারা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, সেই সময় জয়রাম রমেশের মতো নেতারা তারা তৃণমূলের সঙ্গে জোটের ব্যাপারে জোরদার সওয়াল করছেন এবং আপ্রাণ চেষ্টা করছেন যাতে জোটটা করা যায়। কিন্তু এক্ষেত্রে ওটা যে হলো না, এই রাজ্যে যে তৃণমূল এবং কংগ্রেস আমাদের ইন্ডিয়া জোটের যে জোট বাস্তবায়ন হলো না, সেটার জন্য অনেকেই অধীর রঞ্জন চৌধুরীকে দোষী বলে ইঙ্গিত করেছেন এবং খুব তাৎপর্যপূর্ণ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল তারা একেবারেই নাম করে আঙুল তুলেছেন জোট ভেস্তে যাওয়ার জন্য। এই জায়গা থেকে একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল যে অধীর রঞ্জন চৌধুরী তার হাতে কি প্রদেশ কংগ্রেসের স্টিয়ারিং থাকবে, কারণ এই ফাটল সেটা বোঝা যাচ্ছিল। এরই মধ্যে বহরমপুর যেটা অধীর রঞ্জন চৌধুরীর গড়, সেখানে অধীর রঞ্জন চৌধুরীর পরাজয়, এটা এবং বামেদের সঙ্গে কংগ্রেস জোটে যাওয়ার পরও জোটের যে ভরাডুবি, আরো একবার জোটের যে ভরাডুবি, সেটা এই কাজকে অপসারণের পথটা সেটা প্রশস্ত করল বলে মনে করা হচ্ছে। এই জায়গাতেই শুভঙ্কর সরকার যিনি দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি করে উঠে আসা একজন ব্যক্তিত্ব, দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতির সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত এবং রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বৃত্তের থেকে তিনি রাজনীতি করেছেন, এই শুভঙ্কর সরকার তাকে বেছে নেওয়া হলো। এবং খুবই তাৎপর্যপূর্ণ যে কট্টর মমতা বিরোধী অধীর রঞ্জন চৌধুরীর বদলে শুভঙ্কর সরকার তাকে প্রদেশ সভাপতি পদে আনা, এটা কি কোথাও একটা এরাজ্যে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে, অন্তত সেই বার্তা দেওয়ার চেষ্টা করছে দর্শন? এই প্রশ্নটা থেকে যাচ্ছে। একেবারে ধন্যবাদ জানাবো মৌপিয়া দি। আমাদের সঙ্গে ছিলেন ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বদল আনলো এবার এআইসিসি। সরানো হলেও অধীর চৌধুরীকে। নতুন সভাপতি শুভঙ্কর সরকার
এবং বেশ কিছুদিন ধরে কিন্তু আমরা যেটা দেখছিলাম যে অধীর চৌধুরী এবং কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে যে দূরত্ব সেটা নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছিল, চর্চা ছিল। এবং অন্যদিকে লোকসভা নির্বাচনে আমরা দেখেছি নিজের গড়ে হেরে যান অধীর চৌধুরী এবং তারপর সেই দূরত্ব কিন্তু আরো বাড়ে। এবার সেই জল্পনায় সত্যি হলো পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বদল নাড়ল এআইসিসি, সরানো হলো অধীর চৌধুরীকে। এবার নতুন সভাপতি শুভঙ্কর সরকার এবং গতকালই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি এবার শুভঙ্কর সরকার। নিজের গড়ে লোকসভা নির্বাচনে হারের পর অনেকেই মনে করেছিলেন যে অধীরের অপসারণ শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবার কিন্তু সেই জল্পনায় সত্যি হলো, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বদল আনলো এআইসিসি এবং সরানো হলো অধীর চৌধুরীকে। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। সৌম্যবাবু, অধীর চৌধুরীকে সরিয়ে এবার শুভঙ্কর সরকার, কি বলবেন এই বিষয়ে? ৩৯ বছরের একটা দল, এই সরানো কথাটার মধ্যে আমার আপত্তি আছে। এটা ঠিক নয়। দলের মধ্যে সবসময় পরিবর্তন হয়, দলের নতুন আসেন, আবার নতুন কেউ আসেন, দায়িত্ব নেন, তিনি দলকে পরিচালনা করেন, আবার একজন, সবাই লিডার, সবাই আছেন এবং এটাই স্বাভাবিক এবং স্বাভাবিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে মাননীয় শুভঙ্কর সরকার সভাপতি হয়েছেন। দলের তরফ থেকে তাকে সর্বতোভাবে সবাই একসঙ্গে থেকে আবার দলকে এগিয়ে নিয়ে যাবেন। দল তা নতুন সভাপতি পেয়েছে, বিদায়ী সভাপতি যিনি আছেন তিনিও তার সঙ্গে সবাই একসঙ্গে মিলে কাজ করে পশ্চিমবঙ্গ কংগ্রেসকে উজ্জীবিত করবে, এটাই প্রধান এবং প্রাথমিক লক্ষ্য। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম এবং লড়াইয়ে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে একটা লড়াই চলবে, এটা এর বিষয়। এছাড়া নতুন করে কিছু বলা নেই। দলে সংগঠনের ভালোর জন্য, সংগঠনের সুবিধার্থে, সংগঠনের এটা নতুন প্রক্রিয়া নয়, এটা দীর্ঘদিনের প্রক্রিয়া। নতুন আসেন, তিনি আবার নেতৃত্ব দেন, আবার নতুন কেউ আসেন, এটাই তো পদ্ধতি। সব দলই হয়, আমাদের দলেও হয়েছে। ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে সরানো হলো অধীর চৌধুরীকে এবং নতুন দায়িত্বে শুভঙ্কর সরকার। অন্যদিকে আমরা দেখেছি যে অধীর চৌধুরীর সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের যে দূরত্ব বাড়ছিল, লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পরে সেই দূরত্ব কিন্তু আরো বাড়ে এবং রাজনৈতিক মহলের মধ্যে যে জল্পনা চলছিল অধীর চৌধুরীর অপসারণ শুধুমাত্র সময়ের অপেক্ষা, অবশেষে সেই জল্পনায় কিন্তু সত্যি হলো। গতকালই যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জাতীয় কংগ্রেসের তরফ থেকে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বদল, সরানো হলো অধীর চৌধুরীকে, নতুন সভাপতি শুভঙ্কর সরকার। এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু আমরা দেখেছি যে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দূরত্বের চর্চা চলছিল নিজের গড়ে লোকসভা নির্বাচনে, তারপরে অধীর চৌধুরীর হার এবং তারপরে কিন্তু সেই দূরত্ব কিন্তু আরও বাড়ছিল। এবার সেই জল্পনায় সত্যি হলো, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বদল আনলো এআইসিসি, সরানো হলো অধীর চৌধুরীকে, নতুন সভাপতি শুভঙ্কর সরকার। অধীর চৌধুরীর কট্টর মমতা বিরোধিতা এ রাজ্যের ইন্ডিয়া জোটের প্রধান কাঁটা বলে মনে করেছিল কংগ্রেসের জয়রাম রমেশ, মল্লিকার্জুন খার্গেরা এবং গত জানুয়ারিতে বাংলায় রাহুলের ন্যায়যাত্রার সময় অধীর যখন সিপিএম এর সঙ্গে আসন সমঝোতার তোড়জোড় করছেন, তখনও জয়রাম লড়ে যাচ্ছিলেন তৃণমূলের সঙ্গে গাঁটছাড়া কোনো মতে পাক করতে। কিন্তু অধীর চৌধুরীর কট্টর মমতা বিরোধী যে মতাদর্শ, তাতেই কিন্তু এই পরিণতি রাজ্যে এমনটাই কিন্তু মনে করা হয়েছে রাজনৈতিক মহলের তরফ থেকে। এবং তারপরে কিন্তু যে চর্চা চলছিল যে অধীর চৌধুরীর অপসারণ শুধুমাত্র সময়ের অপেক্ষায়, সেই জল্পনায় কিন্তু সত্যি হলো। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে এবার বদল আনলো এআইসিসি, সরানো হলো অধীর চৌধুরীকে, নতুন সভাপতি শুভঙ্কর সরকার। গুড মর্নিং কলকাতার সময় এখন বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি আংশিক প্রত্যাহার, আরজিকর সহ সব সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ফিরছেন জুনিয়র ডাক্তাররা। আরজিকরের জুনিয়র ডাক্তারদের একাংশ যেমন জরুরি পরিষেবায় ফিরেছেন, তেমনি একাংশ বন্যা বিধ্বস্ত এলাকায় মেডিকেল ক্যাম্প এবং ত্রাণ শিবির খুলতে পৌঁছে গিয়েছে। বাকি একাংশ রয়েছেন কর্মবিরতিতে।
আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নির্যাতিতা তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার চেয়ে উত্তাল রাজ্য, গোটা দেশ। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের শুনানি চলছে এবং সেই শুনানির পাশাপাশি 42 দিন ধরে আন্দোলনে সামিল ছিলেন, তারা অবস্থানে ছিলেন আরজিকর মেডিকেল কলেজ সহ অন্যান্য বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। স্বাস্থ্য ভবন চত্বর থেকে তারা অবস্থান তুলে নিয়েছেন। সাময়িকভাবে তারা আংশিক কর্মবিরতি তাদের চলছে, কিন্তু জরুরি পরিষেবা যে রয়েছে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে, সেই জরুরি পরিষেবার কাজ শনিবার থেকে শুরু করেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। বিচারের দাবি তাদের এখনো পর্যন্ত রয়েছে, কিন্তু কোনোভাবেই এই বিচারের দাবি থেকে তারা সরে আসতে নারাজ। কিন্তু অন্যদিকে চিকিৎসা পরিষেবা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিকেও কিন্তু নজর জুনিয়র চিকিৎসকেদের। ৭,৫০০ জুনিয়র ডক্টররা কেন কর্মবিরতি করছেন এবং সেই জায়গায় সিনিয়র ডক্টররা যেভাবে সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত বিভাগ সামলেছেন সেটা খুবই মানে কি বলবো, প্রশংসা করে আমি সেটাকে স্যারেদের অবদানকে ছোট করতে পারবো না। তার জন্য স্যারেদের প্রণাম যে স্যারেরা যেভাবে আমাদের আন্দোলনের সাথে থেকেছেন, সেটাও একটা আমার মনে হয় স্যারেদের আন্দোলনের বা প্রতিবাদের একটি মাধ্যম। এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষ যেভাবে এফেক্টেড হয়েছে ফ্লাড এরিয়াতে বা বিভিন্ন জায়গায়, সেই জায়গায় আমার মনে হয়েছে যে আন্দোলনে সাধারণ মানুষ যেভাবে পার্টিসিপেট করেছেন, সেই জায়গায় আমাদের মনে হয় এখন এই মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো খুব প্রয়োজন। ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে দাবিগুলো ছিল বা থ্রেড কালচার রিলেটেড যে দাবিগুলো ছিল, যেগুলো সরকারের কাছ থেকে পাওয়ার কথা, সেই জিনিসগুলো কিছুটা সময় সরকার চেয়েছেন, সত্যিই তাই। এগুলো ইমপ্লিমেন্ট করতে একটু সময় লাগে। সেই সময়ের মধ্যে যদি দেখি যে সেগুলো কোনো রকম কিছু সদর্থক ভূমিকা পালন হচ্ছে না, তাহলে কিন্তু আমরা আবার কমপ্লিট সিজওয়ার্কে যাব। বিভিন্ন দূর দূরান্ত থেকে যে সমস্ত রোগী এবং তার পরিবারের মানুষজন চিকিৎসার জন্য সরকারি মেডিকেল কলেজে আসছেন, তাদের যাতে কোনোভাবেই কোনো অসুবিধা না হয় সেই বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি পরিষেবাতে আমাদের জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলনের মধ্যে ছিলেন, তারা সবাই জরুরি পরিষেবার কাজে একটা অংশ অংশগ্রহণ করছে এবং একটা অংশ বন্যা দুর্গতদের পাশে অভয়া ক্লিনিকে গেছে। আরজিকর মেডিকেল কলেজ থেকে আজকে কেশপুরের একটা জায়গাতে অভয়া ক্লিনিক শুরু হচ্ছে বন্যা দুর্গতদের জন্য। ত্রাণ শিবির এবং মেডিকেল ক্যাম্প এই দুটোই একসাথে চলছে। কেশপুরে আরজিকর মেডিকেল কলেজের উদ্যোগে এবং মিদনাপুর মেডিকেল কলেজ দুজনের যৌথ উদ্যোগে এটা হচ্ছে আজকে। কালকে আমাদের পাঁশকুড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে বেস ক্যাম্প হবে ওখানে একটা, সেখান থেকে নৌকো করে ভিতরে বিভিন্ন জায়গাগুলোতে, রিমোট এরিয়াগুলোতে আমরা ত্রাণ শিবির এবং রিলিফ ক্যাম্প, সাথে সাথে হচ্ছে মেডিকেল ক্যাম্প, দুটোই আমরা করব। আরজিকর মেডিকেল কলেজ এবং সাগর দত্ত মেডিকেল কলেজের সাথে কিছুটা কথা হয়েছে, তারা যদি আসে তাহলে এই দুটো কলেজকে সামনে রেখে আর একটা অংশ আরজিকরের যারা জুনিয়র ডাক্তার আছে তারা আরজিকরের বুকে এমার্জেন্সি পরিষেবাটা কন্টিনিউ করবে। বিচারের দাবি যেরকম রয়েছে, আগামী 27 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানির দিকেও নজর রয়েছে জুনিয়র চিকিৎসকদের। সব মিলিয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে রোগী এবং তার পরিজনরা যাতে সেই চিকিৎসা পরিষেবা পান এবং স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক ছন্দে ফিরতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু জুনিয়র চিকিৎসকেরা তারা হাত মিলিয়েছেন এই স্বাস্থ্য পরিষেবায়। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি। সময় এখন আরো একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন বিচারের দাবিতে টানা কর্মবিরতি। 42 দিন পর জরুরি বিভাগে কাজে ফিরেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। আরজিকরের পাশাপাশি জেলার সব সরকারি হাসপাতালে আংশিক কাজে ফিরলেন জুনিয়র ডাক্তাররা। বন্যা প্লাবিত এলাকায় খুললেন অভয়া ক্যাম্প। টানা 42 দিনের কর্মবিরতির পর অবশেষে আংশিক কাজে যোগ দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। শনিবার থেকে কাজে ফিরলেন তারা। এদিন সকাল থেকে অনেকটাই স্বাভাবিক ছন্দে সরকারি হাসপাতালগুলি। আরজিকর হাসপাতালে জরুরি বিভাগে দেখা গেল জুনিয়র ডাক্তারদের, তেমনি জেলায় জেলায় জরুরি পরিষেবায় কাজে নামলেন জুনিয়র ডাক্তাররা। ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে দাবিগুলো ছিল বা থ্রেড কালচার রিলেটেড যে দাবিগুলো ছিল, যেগুলো সরকারের কাছ থেকে পাওয়ার কথা, সেই জিনিসগুলো কিছুটা সময় সরকার চেয়েছেন, সত্যিই তাই। এগুলো ইমপ্লিমেন্ট করতে একটু সময় লাগে। সেই সময়ের মধ্যে যদি দেখি যে সেগুলো কোনো রকম কিছু সদর্থক ভূমিকা পালন হচ্ছে না, তাহলে কিন্তু আমরা আবার কমপ্লিট সিজওয়ার্কে যাব। শনিবার সকালে বারুইপুর মহকুমা হাসপাতালে ইন্টার্ন ডাক্তাররা কাজে যোগ দিলেন। এদিন বারুইপুর মহকুমা হাসপাতালে 10 থেকে 12 জন ইন্টার্ন ডাক্তার কাজে যোগ দেন। শর্ত অনুযায়ী এখন তারা কেবলমাত্র এমার্জেন্সিতেই কাজ করবেন।
আউটডোর বা অন্য কোনো জায়গায় ডিউটি করবেন না। ইন্টার্ন বা জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দেওয়ায় হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে দ্রুততার সঙ্গে রোগী পরিষেবা দেওয়া সম্ভব হবে। ভালোই, ওরা তো ইমার্জেন্সি ডিউটি করবে বলেছে, সকালবেলায় ওরা চলে এসছে, সকালবেলা থেকে ডিউটি করছে। সিনিয়র ডাক্তাররা যেভাবে ট্রিটমেন্ট দিয়েছে, একটু সময় লেগেছে বটে, কিন্তু প্রত্যেকটা পেশেন্টকেই তারা ট্রিটমেন্ট দিয়ে গেছে, তাতে কোনো অসুবিধা হয়নি। বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে কাজে যোগ দিলেন জুনিয়র ডাক্তাররা। শনিবার সকাল থেকে হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে পরিষেবা দিতে নেমে পড়েন জুনিয়র ডাক্তাররা। আপাতত ইমার্জেন্সি বিভাগে ডিউটি করছেন তারা। আজকে থেকে আমরা কর্মবিরতি শেষ করে এমার্জেন্সি পরিষেবা চালু করেছি। তবে প্রসঙ্গত এটাও জানিয়ে রাখি কি, আমরা কিন্তু এমার্জেন্সি পরিষেবা কখনোই বন্ধ করিনি। এতদিন আমরা আনঅফিসিয়ালি যেটা করছিলাম, এসে স্যারেদের হেল্প করছিলাম, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাহায্য করছিলাম, পেশেন্টদের সেবা করছিলাম, সেটা আজকে থেকে আমরা অফিসিয়ালি কর্তৃপক্ষকে জানিয়ে শুরু করলাম। অবশেষে কর্মবিরতি আন্দোলন প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের। দীর্ঘ 42 দিন পর তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে কাজে যোগ দিলেন জুনিয়র ডাক্তাররা। তমলুকের জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে, এমার্জেন্সি, এসএনসিইউ, শিশু বিভাগে কাজ শুরু হয়েছে, তবে বিচারের দাবিতে তাঁদের আন্দোলন জারি থাকবে। সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালেও জরুরি বিভাগে কাজে যোগ দেন জুনিয়র ডাক্তাররা। যদিও আউটডোরে যোগ দেননি কোনো জুনিয়র ডাক্তার। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আশা হাসপাতাল সুপারের। এদিকে হাসপাতালে জরুরি বিভাগে কাজে যোগদানের পাশাপাশি বন্যা দুর্গত এলাকায় অভয়া ক্যাম্প চালু করেন জুনিয়র ডাক্তাররা। মেডিকেল চিকিৎসার পাশাপাশি ত্রাণের ব্যবস্থা করেন ডাক্তাররা। বন্যা প্লাবিত কেশপুরে ত্রাণ বিতরণ এবং মেডিকেল ক্যাম্প করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং কলকাতার আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। কেশপুরের টাপাগেরিয়া এলাকাতে এই শিবিরের আয়োজন করেন তারা। দুটি মেডিকেল কলেজ থেকে প্রায় 30 জন জুনিয়র চিকিৎসক এই ক্যাম্পে হাজির হন। আমরা এখানে আরজিকর এবং মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে একটা টিম এসেছি। এই ফ্লাড এফেক্টেড এরিয়াজে আমরা মেডিকেল হেল্প আর ত্রাণ পৌঁছে দিতে বাড়ি বাড়িতে। আর এখানে বন্যার জন্য যেমন বাড়ি বাড়িতে মানুষজন আটকে পড়েছিল, তো আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা চেষ্টা করছি যাতে তাদের কেউ অসুস্থ আছে কিনা, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, বা মানে তাদের কিছু মানে অভাব আছে কিনা, সেই সবগুলো আমরা যাতে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতে পারি, সেটাই আমরা চেষ্টা করছি। আরজিকরের প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা কেশপুরের কানাখালী গ্রামে বাড়ি বাড়ি গিয়ে রোগী দেখলেন, দিলেন চিকিৎসা সংক্রান্ত জরুরি পরামর্শ। কলকাতা টিভি। সময় এখন আরো একটি বিরতির সঙ্গে থাকুন। আত্মহত্যা চেষ্টা টলিউড শিল্পী তনুশ্রী দাসের। টলিউডের জনপ্রিয় হেয়ার ড্রেসার তনুশ্রী দাস গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তনুশ্রী দাস। ইন্ডাস্ট্রির কয়েকজনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সরব সুদীপ্তা চক্রবর্তী এবং অভিনেত্রীর হুঁশিয়ারি, এই ঘটনার শেষ দেখে ছাড়ব। টলিউডের জনপ্রিয় হেয়ার ড্রেসার, তার গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা এবং এই ঘটনায় এবার সুদীপ্তা চক্রবর্তী তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এই ঘটনার শেষ দেখে ছাড়ব। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি এবং যে অভিযোগ উঠছে, ইন্ডাস্ট্রির কয়েকজনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠছে, তাকে কাজ করতে দেওয়া হচ্ছিল না, এমনটাই তিনি জানিয়েছিলেন। টলিউডের জনপ্রিয় হেয়ার ড্রেসার তনুশ্রী দাস গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এবং এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় এবার সরব হয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তিনি বলেছেন, এই ঘটনার শেষ দেখে ছাড়ব। ইন্ডাস্ট্রি কয়েকজনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3:07।